ইন্ডিয়াতে 2030 সালকে টার্গেট রাখা হয়েছিল E20 অল ওভার ইন্ডিয়াতে রোল আউটের জন্য, কিন্তু সেটাকে এগিয়ে আনা হলো 2025-26 সালের মধ্যে। আজকে কিন্তু সারা ইন্ডিয়াতে E20 ম্যান্ডেটারি হয়ে গিয়েছে। অর্থাৎ নর্মাল পেট্রোল আপনি সারা ভারতবর্ষে যেখানেই কিনতে যাবেন সেটা 20% ইথানল ব্লেন্ডেড। তো এখানেই কিন্তু এই বিষয়টা থেমে নেই। এবারে কিন্তু অলরেডি যে ফিউয়েলগুলো আসতে চলেছে সেটা হচ্ছে E22, E25, E27, E30 এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। তো এটা আমি বলছি কেন, কারণ কি অলরেডি কিন্তু এই ফিউয়েলগুলোর জন্য স্ট্যান্ডার্ড নোটিফাই করা হয়েছে। অর্থাৎ এই ফিউয়েলগুলো এখনো পর্যন্ত ম্যান্ডেটারি করা হবে বা হয়েছে এই ধরনের কোনো কথা না হলেও অলরেডি কিন্তু নোটিফিকেশান এসে গেছে যে এই ফিউয়েলগুলো ভবিষ্যতে আসতে চলেছে এবং এগুলোর জন্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অলরেডি তৈরি হচ্ছে। এবং এই হায়ার ইথানল ব্লেন্ডেড পেট্রোলগুলোর ওপরে ডিউটি এক্সেমশনও দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা সরকার কিন্তু এই হায়ার ইথানল ব্লেন্ডেড ফিউয়েলগুলোকে এনকারেজ করছে। কিছু কিছু পাম্পে এই ফিউয়েলগুলোর জন্য আলাদা লেবেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ এই রাস্তাটাকে পরিষ্কার করা হচ্ছে যে এবারে এই E22 থেকে E30 পর্যন্ত বিভিন্ন ইথানল ব্লেন্ডেড ফিউয়েল ভারতের বাজারে আসতে চলেছে। এগুলোকে আগামী দিনে হয়তো E20-র মতোই ম্যান্ডেটারি করে দেওয়া হতেও পারে। কারণ আগে যখন E20-র কথা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে এটাকে ম্যান্ডেটারি হয়তো করা হবে না এবং আলাদা ভাবে E5 এবং E10 ফিউয়েলও পাওয়া যাবে, কিন্তু দেখা গেল এটাকে কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হলো। আচ্ছা দেখুন, তার সঙ্গে সঙ্গে কিন্তু E85 এবং E100 ফিউয়েল অলরেডি রোল আউট হয়ে গিয়েছে। তো এবারে এর জন্য 50টা মতন পাম্পে এই ফিউয়েলগুলো পাওয়াও যাচ্ছে, ডিসপেন্সার রেডি হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের রাস্তায় আজ পর্যন্ত একটাও ফ্লেক্স ফুয়েল ভেহিকেল কিন্তু চলছে না। তো গাড়ি নেই অথচ ফিউয়েল আছে, মজার কথা তাই না? আচ্ছা, তো এবারে ইন্ডিয়া গভর্নমেন্ট যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা হচ্ছে হয়তো মনে হচ্ছে আমার যে পেট্রোল সম্পূর্ণভাবে রিপ্লেস করে ইথানলকেই ভবিষ্যতে ফিউয়েল করতে চাইছে। কিন্তু এটার জন্য কি ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে? সেই সময়টা কি দেওয়া হয়েছে? নাকি ভারতের এক্সিস্টিং যে কার ওনার্সরা, এবং শুধু কারের কথা নয়, 4 হুইলার এবং 2 হুইলার কোটি কোটি, তাদের জন্য কি কোনো অপশন রাখা হয়েছে? তাদের গাড়িতে এই ফিউয়েলগুলো ইউজ করলে যে পসিবল ড্যামেজেস হতে পারে সেগুলো কি ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে, বা কার কোম্পানিগুলোও কি সেক্ষেত্রে ওয়ারেন্টিটা দেবে? আচ্ছা, তো এই সমস্ত প্রশ্নগুলো আসছে এবং এর ফলে কিন্তু মনে হচ্ছে যে সরকার নিজের সুবিধের জন্য এই গাড়ির মালিকদেরকে, আমি কিন্তু গাড়ি বলতে এখানে 2 হুইলার এবং 4 হুইলার দুটোকেই বোঝাচ্ছি, এই গাড়ির মালিকদেরকে ইথানল ল্যাবরেটরির গিনিপিক করতে চাইছে। আচ্ছা, আমার কথাটা সত্যি কিনা সেটা আপনারাই বিচার করুন। আমি এখানে ইথানল ভালো না খারাপ সেই প্রশ্নে একেবারেই যাব না। ইথানল ভালো না খারাপ সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও রয়েছে, আমার চ্যানেলেও রয়েছে। তো এখানে আমার মূল প্রশ্নটা হচ্ছে ইথানল খুব ভালো, সরকারের ক্রুড অয়েল আমদানি করা কমানো দরকার, মেনে নিচ্ছি এটাও। কৃষকদের আয় বাড়ানো দরকার, এটাও মানছি। পরিবেশ দূষণ বন্ধ করা দরকার, এটাও মানছি। যদিও কোটি কোটি গাছ কাটা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের জন্য, সেটা আলাদা অ্যাসপেক্ট। আচ্ছা, এবারেতে কথা হচ্ছে এগুলো সব তো দরকার, কিন্তু কোটি কোটি কার ওনারদের স্বার্থ ভাবা কি দরকার নয়? আচ্ছা, এই গাড়িগুলোর কি হবে যারা E20 কম্প্যাটিবল নয় প্রথমত, আর সেকেন্ডলি যাদের গাড়ি E20 কম্প্যাটিবলও রয়েছে। আজকের দিনে ধরুন গত বছর আপনি একটা গাড়ি কিনেছেন যেটা E20 কম্প্যাটিবল, এবং আগামী 1-2 বছরের মধ্যে যদি E30টা ম্যান্ডেট হয়ে যায় তখন আপনার ওই গাড়িটাও কিন্তু সেম প্রবলেমে পড়বে, যেটা কিনা আজকে E20 নন কম্প্যাটিবল গাড়িগুলো E20 ফিউয়েলের জন্য যে প্রবলেমটা ফেস করছে। তো তখন আপনি কি করবেন? তখন আপনার ইন্স্যুরেন্স রিজেক্টেড হবে, ইন্স্যুরেন্স ক্লেম, তখন কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেবে না। তো এই জিনিসগুলো অবশ্যই সরকারের ভাবা উচিত আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হচ্ছে যে সরকার নিজের স্বার্থ ভাবতে গিয়ে যে কার ওনারদের স্বার্থটাকে সম্পূর্ণভাবে ইগনোর করছে, যেটা একেবারেই করা উচিত নয়। আচ্ছা, এখানে আমার আরও কিছু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে রেট্রোফিট কিট। এটা এখনও কিন্তু গবেষণাগারের মধ্যেই রয়েছে, এখনও কিন্তু এক্সপেরিমেন্টাল স্টেজেই রয়েছে। ইন্টারনেটে কিছু ভিডিও ঘোরাফেরা করছে যে রেট্রোফিট কিট নাকি বাজারে এসে গেছে 15-20 হাজার টাকা দাম, কিংবা 8-10 হাজার টাকা দাম, ইত্যাদি ইত্যাদি। মানে রেট্রোফিট কিট অ্যাকচুয়ালি দুরকম হয়, সেটা হচ্ছে ফ্লেক্স ফুয়েল কনভার্সন কিট একটা, আরেকটা হচ্ছে E20 রেট্রোফিট কিট। অর্থাৎ কিনা আপনার গাড়ি যদি E20 কম্প্যাটিবল না হয় তাহলে কিছু ওই রাবার হোস, সিল, গ্যাসকেট, ইনজেক্টর এটসেট্রার একটা প্যাক পাওয়া যাবে, যেটা কিনা ইথানল রেজিস্ট্যান্ট, এবং সেটাকে আপনার গাড়িতে লাগিয়ে আপনার গাড়িকে E20 কম্প্যাটিবল করা যাবে। আরেকটা হচ্ছে ফ্লেক্স ফুয়েল কনভার্সন কিট, যেটার মধ্যে ইথানল সেন্সার রয়েছে, যেটা লাগালে নাকি আপনার গাড়ি সেটা E20 কম্প্যাটিবল হোক বা না হোক সেটা ফ্লেক্স ফুয়েল ভেহিকেলের মতন বিহেভ করবে, অর্থাৎ
মানে E0 থেকে শুরু করে E100 পর্যন্ত সমস্ত রকম ফিউয়েল নিয়ে সেটা চলতে পারবে। তো সেই কনভার্সন কিটগুলো কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল নয়। এগুলো কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের মানে মার্কেটে আসার জন্য যে সমস্ত পারমিশন ইত্যাদির দরকার সেগুলো কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, মার্কেটে অ্যাভেলেবেল নয়। এগুলো এখনও কিন্তু ল্যাবরেটরিতেই রয়েছে, অর্থাৎ এগুলো এক্সপেরিমেন্টাল স্টেজেই রয়েছে। তো এগুলো নিয়েও কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে, সেই কারণেই আমি এটা বললাম। এখনও পর্যন্ত রেট্রোফিট কিট এলো না। তো আপনার আমার গাড়ি কি হবে সেটা নিয়ে কেউ চিন্তা করছে না, মানে সরকার চিন্তা করছে না, আপনি আমি করছি শুধু। আর হচ্ছে কি যে আরও একটা অ্যাসপেক্ট রয়েছে, সেটা হচ্ছে যে এই রেট্রোফিট কিট যেটা কিনা এখনো পর্যন্ত এক্সপেরিমেন্টাল স্টেজে রয়েছে, সেটাকে আপনার গাড়িতে লাগালে সত্যিই কি কোনো ড্যামেজেস আসবে না, এটা কিন্তু এখনো কেউ বলতে পারবে না, কারণ যেহেতু এটা কেউ এখনো ইউজ করেনি এবং লং টার্মে এর বিহেভিয়ার কি হবে সেটাও কিন্তু কেউ জানে না। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এখন কোন দিকে যাওয়া উচিত। অনেকেই প্রশ্ন করছেন যে আমার এই মুহূর্তে একটা গাড়ির খুব দরকার, গাড়িটা কি আমি কি গাড়ি কিনবো, আমি কি সিএনজি কিনবো কি ডিজেল কিনবো। তো ডিজেলেও কিন্তু আইসোবিউটানল মেশানোর একটা পরিকল্পনা চলছে, অর্থাৎ ডিজেলেও এবারে অ্যালকোহল মেশানো হবে। তো এবার দেখুন, পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে আমি যদি তুলনা করি, ইউরোপিয়ান কিছু কান্ট্রিজ এবং ব্রাজিলে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ডটা অনেক বেশি রাখা হয়েছিল, যেখানে কনজিউমারদের টাইম দেওয়া হয়েছিল যে তারা তাদের সুবিধে অনুযায়ী চুজ করতে পারবেন। বাজারে গাড়ি এসেছিল, ফিউয়েল এসেছিল, কিন্তু এক্সিস্টিং ফিউয়েল এবং এক্সিস্টিং গাড়িও বাজারে ছিল, আর কনজিউমাররা তাদের নিজেদের প্রেফারেন্স অনুযায়ী তারা গাড়ি চুজ করেছিলেন এবং ফিউয়েল চুজ করেছিলেন। কিন্তু আমাদের কিন্তু সেই সুযোগটা দেওয়া হচ্ছে না, আমাদের ওপরে ফোর্সিবলি E20 দেওয়া হয়েছে এবং আগামী দিনে হয়তো E30ও আসতে চলেছে পুরোপুরি ফোর্সফুলি। তো এর ফলে এর যে কনসিকুয়েন্স সেটার কোনো দায় কিন্তু কেউ নিচ্ছে না। যেমন ধরুন সুপ্রিম কোর্টের যে বিষয়টা, সেটাও কিন্তু এখানে আমার খুব অদ্ভুত লাগে। 2025 সালে আপনারা তো নিশ্চয়ই জানেন এটা, যে 2025 সালে সুপ্রিম কোর্টে একটা PIL দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল কিনা যে E20 যখন মানে আনা হচ্ছে, রোল আউট হচ্ছে, E20-র পাশাপাশি পাম্পগুলোতে E10, E5 পিওর পেট্রোল এগুলো রাখা হোক, যাতে করে কার ওনাররা তাদের কারের কম্প্যাটিবিলিটি এবং ইউজেস প্যাটার্ন এবং তাদের বাজেট অনুযায়ী বিভিন্ন রকমের ফিউয়েল কেনার অপশন পান। কিন্তু সুপ্রিম কোর্ট এই PILটা শুনতেই রিজেক্ট করে দিয়েছে, মানে এটাকে পুরো ডিসমিস করে দিয়েছে। তো এখানে সুপ্রিম কোর্টের স্ট্যান্ডটাও আমার কাছে একটু আশ্চর্য লাগছে। মানে অর্থাৎ করে কি, সমস্ত দিক থেকে কিন্তু আমাদের কাছে সব দরজা বন্ধ, আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে একটা দিকে যাওয়ার জন্য, যে ইথানল ইউজ করো। কার কোম্পানিরা বলছে নতুন গাড়ি কেনো, ফ্লেক্স ফুয়েল কেনো, কিংবা আজকে E20 কম্প্যাটিবল গাড়ি কেনো, বা কালকে E30 এসে গেলে E30 কম্প্যাটিবল গাড়ি কেনো। কিন্তু আমাদের কষ্টার্জিত পয়সায় কেনা গাড়িটা, আগের গাড়িটা কি হবে এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। তো দেখুন, ইন্ডিয়াতে মানুষের কিন্তু অত টাকা নেই যে আজকে একটা গাড়ি কালকে একটা গাড়ি এরকমভাবে কিনতে থাকবে, তারা সরকারের মর্জির ওপরে ডিপেন্ড করে। আমাদের দেশে সাধারণত লোকেরা গাড়ি কেনে একটা গাড়িকে মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 15 বছর অবধি রাখার জন্য, কেউ কেউ তো তারও বেশি দিন ধরে রাখার পরিকল্পনা করে। তো এক্ষেত্রে এই কার ওনারদের কথা কে ভাববে, এটা নিয়ে কিন্তু সিরিয়াসলি আমাদের চিন্তা করা উচিত যে আমরা এখন গাড়ি কিনবো কিনা। আমার তো মনে হয় গাড়ি কেনা পুরোপুরি বন্ধ করে দিন, যতদিন না পর্যন্ত এই সিনারিওটা পুরো ক্লিয়ার হচ্ছে যে সরকার আলটিমেটলি কোন দিকে যেতে চাইছে, ততদিন আমরা গাড়ি কেনা বন্ধ করে দিই। উত্তেজিত হয়ে আজকে একটা ফ্লেক্স ফুয়েল কিনে নিলাম বা একটা E20 কম্প্যাটিবল গাড়ি কিনে নিলাম, এটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। আজকে হয়তো আপনি একটা ফ্লেক্স ফুয়েল গাড়ি কিনে নিলেন, হ্যাঁ, এক্সাইটেড হয়ে যে ঠিক আছে আগামী দিনে তো E85, E100 ইত্যাদি চলে আসবে, তো আমি ফ্লেক্স ফুয়েল কিনে নিই, যেটা কিনা E0 থেকে E100 পর্যন্ত আমাকে সাপোর্ট করবে। কিন্তু দেখলেন আপনার এলাকায় E85 অ্যাভেলেবেল নয় বা E100 অ্যাভেলেবেল নয়, আর যেটা লোয়ার ইথানল ব্লেন্ডেড পেট্রোল পাওয়া যাচ্ছে অর্থাৎ E20 বা E30, সেগুলোর দাম এতটাই বাড়িয়ে রাখা হয়েছে যে আপনার ডেলি ইউজের পক্ষে সেটা নেওয়া একটা অত্যন্ত বেশি খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে তখন আপনি কী করবেন? তো সেই কারণে আমার যেটা পরামর্শ, যারা আমার চ্যানেলে কমেন্ট করছেন যে এখন কি গাড়ি কিনবো বা আমার এই মুহূর্তে গাড়ির যদি খুব দরকার হয় তাহলে তো আপনাকে কিনতেই হবে, সেক্ষেত্রে আমার সাজেশন হবে ইভি কিনতে পারেন যদি আপনার ডেলি রানিং খুব বেশি হয় এবং শহরের মধ্যেই আপনার গাড়ি সাধারণত চলে। আদারওয়াইজ আপনি পেট্রোল কার নিন, এখন সমস্ত পেট্রোল কার E20 কম্প্যাটিবল, এবং আগামী দিনে যদি E30টা ম্যান্ডেটারি হয় তাহলে এই গাড়িগুলো E30তে চলবে, কোনো ইমিডিয়েট ইস্যু আসবে না। দেখুন, ইন্স্যুরেন্স কিংবা কোম্পানির ওয়ারেন্টি এগুলোর কথা নিয়ে আমি বলছি না, কিন্তু গাড়িতে ইমিডিয়েটলি কোনো ড্যামেজ আসবে না। যেমন কিনা এখন যে ধরুন 2019-20 সালের যে গাড়িগুলো, যেগুলো E20 কম্প্যাটিবল নয় কিন্তু E20তে চলছে, আপাতত কোনো ইমিডিয়েট ড্যামেজ আসছে না, প্রপার সার্ভিসিং করে এই গাড়িগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে চালানো যাচ্ছে এখনো পর্যন্ত। তো আমার পরামর্শ হবে যে এই মুহূর্তে যদি খুব প্রয়োজন না থাকে তাহলে নতুন গাড়ি না কেনাই ভালো, এক্সিস্টিং গাড়ি যেটা আছে আপনার সেটা নিয়েই চালান, কিংবা যদি কিনতেই হয় তাহলে ওই যেটা বললাম ইভি কিনে নিন, কিংবা আপনার ইউজেস অনুযায়ী পেট্রোল কার কিনুন E20 কম্প্যাটিবল।
দেখুন, আমি ইথানলের এগেনস্টে নই। হ্যাঁ, অল্টারনেটিভ এনার্জি সোর্স যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো, গ্রিন ফুয়েল এটসেট্রা এটসেট্রা। কিন্তু সরকারের পলিসির জন্য সরকার লাভবান হবে অথচ সমস্ত ঝুঁকিটা কনজিউমাররা বেয়ার করবে, এটা কেমন কথা? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যদি বাধ্যতামূলকভাবে এই ফুয়েলগুলোকে বাজারে আনাই হয় তাহলে কনজিউমারদের জন্য ক্লিয়ার রোডম্যাপ থাকতে হবে, অর্থাৎ কিনা আগে মার্কেট তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, গাড়ি বাজারে আসতে হবে, ফুয়েল বাজারে আসতে হবে, কনজিউমারদের সুযোগ দিতে হবে বেছে নেওয়ার জন্য, তাদের নিজেদের প্রয়োজন এবং সুবিধে অনুযায়ী তারা বেছে নেবেন, তারপরেই সেটা ম্যান্ডেটারি করা হবে। আমার বক্তব্য এখানেই যে এভাবে ফোর্সফুলি ইমপ্লিমেন্টেশন কোনো গণতন্ত্রে সাজে না। তো আপনাদের যদি মনে হয় যে আমার বক্তব্য ঠিক মনে হচ্ছে, ভিডিওটাকে যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি আগামী 1 বছরের মধ্যে কোনো গাড়ি কিনছেন কিনা, কিংবা কিনলে কী গাড়ি কিনছেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।